দীপা জেনে গেল জয়ী তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্যদীপ দীপাকে বলে, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আই এম সরি। তখন দীপা বলে, স্যার আমি কিছু মনে করিনি, তবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমি আপনার অতীত সম্পর্কে কিছু জানি না, তবে জয়ের মা তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, ওনাকে কি একবার খবর দেওয়া যায় না? না মানে আসলে জয়ী আজকে আমাকে মা বলে ডেকেছে, ওর না মাকে খুব প্রয়োজন। আমি সব দিকটা ভেবেই আপনাকে এই কথাটা বললাম। তখন সাক্ষ্যদীপ বলে, আমি আসলে ঠিক জানি না ওর মাকে, আর এটাও জানি না ওর আসল বাবাকে। আসলে আমার একজন গুরুদেব আছে, উনি জয়ীকে আমার হাতে তুলে দিয়েছিল, বলেছিল ও একটা অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবারকে হারিয়েছে। এই শুনে দীপা অবাক হয়ে যায় আর বলে, তাহলে জয়ী আপনার আসল মেয়ে নয়? আচ্ছা আপনি জয়ীকে কোথায় পেয়েছিলেন, কত বড় অবস্থায় পেয়েছিলেন আমাকে বলুন। তখন সাক্ষ্যদীপ বলে, এই 7-8 বছর হবে। অন্যদিকে জয়ী একা একা কাঁদতে থাকে আর নিজে নিজে বলতে থাকে, মা এমন দিন আমার জীবনে এসেছে যে তুমি আমার সামনে আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার ওই হাসি মুখ যেটা দেখলে আমার সব কষ্ট দূরে চলে যেত, সেটাই আমি দেখতে পাচ্ছি না। মা আমি এখন কি করব বলো না মা, আমি এখন কি করব? আমি তোমাকে হারাতে পারবো না মা, তোমাকে এতটা কাছে পেয়ে আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে জয়ী ঘর থেকে বেরোতে যায়। অন্যদিকে সাক্ষ্যদীপ দীপাকে বলে, আপনি এতটা উতলা হয়ে এইসব জিজ্ঞাসা করছেন কেন? তখন দীপা বলে, আপনি বলুন না প্লিজ, আমাকে বলুন। তখন সাক্ষ্যদীপ বলে, ঠিক আছে আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনাকে সবটা বলছি। তখন দীপা বলে, ওকে ছোটবেলায় কেমন দেখতে ছিল? আচ্ছা ওর নাম কি বলেছিল? জয়ী ছাড়া কি ওর অন্য কোনো নাম ছিল? আচ্ছা ও কি নাম ধরে কথা বলতো? আর ওর হাসি দেখলে কি মন প্রাণ জুড়িয়ে যেত, বলুন না আমাকে। অন্যদিকে জয়ী এসে সবটা শুনতে থাকে আর নিজে নিজে বলতে থাকে, তার মানে মা আমাকে ঠিক সন্দেহ করেছিল। অবশ্য চিনবে না কেন, মাই তো আমাকে সব থেকে বেশি চিনতো। মা তুমি আমাকে ঠিক চিনেছ, আমি তোমার সেই রূপা। আমি ঠিক জানতাম মা, তুমি কোথাও না কোথাও ঠিক আছো, তোমার রূপা আছে আর রূপার মাও আছে। আমি জানি মা তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে এতটা কাছে পেয়েও তুমি আমাকে কাছে পাচ্ছ না, তাই জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি সব কিছু ঠিক করে দেব। অন্যদিকে দীপা সাক্ষ্যদীপকে বলে, আমার মেয়েও হারিয়ে গেছে আর আমার মন বলছে ওই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। এই শুনে সাক্ষ্যদীপ আর তার মা খুব অবাক হয়ে যায়। তখন সাক্ষ্যদীপ বলে, এ কি বলছেন আপনি? তখন দীপা বলে, আমি ঠিক চিনেছি, মায়ের মন কখনো মেয়েকে চিনতে ভুল করে না, ওই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তখনই সেখানে জয়ী আসে আর দীপা জয়ীকে রূপা বলে ডাকে আর ছুটে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে আর বলে, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। আর রূপাও দীপাকে জড়িয়ে ধরে মা মা বলে কাঁদতে থাকে। তখনই রূপা গুলির শব্দ পায় আর মিষ্কার বলা কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে, বলে কে গুলি চালালো, কে মরে গেল? তখন সাক্ষ্যদীপের মা বলে, কেউ গুলি চালায়নি বাবা, বাইরে বাচ্চারা বাজি ফাটাচ্ছে, কেউ মরে যায়নি। তখন রূপা মনে মনে ভাবতে থাকে, এইটা বাচ্চাদের বাজির ফাটানোর আওয়াজ না হয়ে মিষ্কার গুলির আওয়াজও হতে পারতো, মিষ্কা তো এখানে আসতেও পারতো, আর আমি কিছু জানতে পারতাম না, আমার মা মরেই যেত। তারপর রূপা দীপাকে বলে, আমি আপনার মেয়ে নই, আমি আপনার রূপা নই। আমি একটা গরিব পরিবারে বড় হই, তারপর ওদের সাথে আমি দুবাই যাই, সেখানে একটা দুর্ঘটনায় তাদের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, তারপরই আমি পাপার কাছে এসে পড়ি, তারপর থেকে পাপাই আমার সব। তখন দীপা বলে, তাহলে তুমি আমাকে মা বলে জড়িয়ে ধরলে কেন? তখন জয়ী বলে, অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই মায়ের বুকে মাথা দিয়ে ছুতে আমার খুব ইচ্ছা করে, ওই জন্য আমি আপনাকে মা বলে ডেকে ফেলেছি। তখন দীপা জয়ীকে জড়িয়ে ধরে আর বলে, আজকে থেকে তুমি আমাকে মা বলেই ডেকো, আমার মেয়েও হারিয়ে গেছে আর তোমার মাও হারিয়ে গেছে, আজকে থেকে আমি তোমার মা। তখন জয়ী বলে, কি বললে, আমি তোমাকে মা বলে ডাকবো? তখন দীপা বলে, হ্যাঁ আজকে থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, আর কোনোদিনও বলবে না তোমার মা হারিয়ে গেছে। তোমার জন্য আমার বুকের ভিতরে অনেকটা ভালোবাসা আছে, তুমি আজকে থেকে আমার মেয়ে। এই বলে দীপা জয়ীকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তখন জয়ী দীপাকে জড়িয়ে ধরে মা মা বলে ডাকতে থাকে আর মনে মনে বলে, আমি দৃষ্টি ফিরে পাই, তারপরে আমি ওই মিষ্কার সাথে লড়ে নেব। কিন্তু হিংসুকুটির মায়ের উপরে এত রাগ কেন? সব আমাকে জানতে হবে, জেনে সবকিছু ঠিক করে দিয়ে মাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে সূর্য চারুকে বলে, আজকে এত রাতে আর কোথাও যেতে হবে না, কালকে সকালবেলায় যেখানে যেতে চাও সেখানেই যেও। তখন চারু বলে, ঠিক আছে, তবে তুমি আমাকে একটা কাজ করে দেবে? এই বলে চারু ল্যাপটপ খুলে কয়েকটা বিয়ের কাজ সূর্যকে দেখাতে থাকে আর বলে, আমি কয়েকটা শর্টলিস্ট করে রেখেছি, তুমি এর থেকে বলো কোনটা তোমার পছন্দ, তুমি যেটা পছন্দ করবে সেটাই ফাইনাল হবে। তখন সূর্য বলে, আমার হসপিটালে কয়েকটা কাজ পেন্ডিং পড়ে আছে, আমাকে সেটা সারতে হবে, আমি উঠলাম। এই বলে সূর্য সেখান থেকে চলে যেতে যায়। তখনই চারু বলে, দাঁড়াও এসেস, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে এসেস, তুমি মন থেকে কি চাও? তুমি মন থেকে কি আমাকে বিয়ে করতে চাও নাকি চাও না? দেখো এসেস, তুমি আর অলি ছাড়া এখন আমার জীবনে আর কেউ নেই, তোমরা ছাড়া আমার আর কেউ আপন নেই, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই তুমি কি চাও সেটা জানা আমার পক্ষে খুব জরুরি।
তখন সূর্য চারুকে বলে, দেখো চারু, আমার মাথায় এখন অনেক টেনশন রয়েছে। আমার ভাই একটা ক্রিমিনালের মতন কাজ করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি জানি না এখন আমি কি করব। ওকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে ওর সাথে কতগুলো লাইফ জড়িয়ে আছে বলো তো। ওর ছেলের ভবিষ্যৎটা কি হবে? যখন আমি এইসব কথাগুলো ভাবছি আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। আমি জানি না আমি এখন কি করব। তখন চারু বলে, ও এই কারণ? আমি তো ভাবলাম এসজির জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমার মনে হলো এসজিকে তুমি এখনো ভুলতে পারোনি। জানো তো এসএস, আমি না সবকিছু হারিয়ে বড্ড একা হয়ে গেছি, তাই তোমাদেরকে আরো আঁকড়ে ধরার চেষ্টা করছি। তখন অলি বলে, চারু, বাবা তো যা বলার বলেই দিয়েছে, আর তোমাদের বিয়ের কার্ডটা আমি সিলেক্ট করব। তখন সূর্য মনে মনে বলে, আমি এই চাপটা আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি একটু তোমার সাথে কথা বলতে চাই দীপা, তোমার কাছে গেলে কি আমি একটু শান্তি পাবো? অন্যদিকে দীপ জয়ের সাথে কথা বলে আর বলে, আই মিস ইউ বাবা, তুমি কেন সবকিছু ছেড়ে চলে গেলে? আমার একটুও ভালো লাগছে না, তুমি চলে আসো। তখনই সেখানে উর্মি আসে আর বলে, দীপ তুই কার সাথে কথা বলছিস? তখন দীপ বলে, বাবা খুব কষ্টে আছে মা, তুমি বাবার সাথে কথা বলো, বাবাকে ফিরিয়ে নিয়ে আসো। তারপর উর্মি ফোনটা নেয় আর জয়কে বলে, তোমার সাহস কি করে হয় এখানে ফোন করার? আমি তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। তখন জয় বলে, আই মিস ইউ উর্মি, তুমি আমার সাথে একটু কথা বলো, আমি তোমাদেরকে খুব মিস করছি। তখন উর্মি বলে, তুমি আমার সাথে একদম কথা বলবে না, একটা চোর ঠকবাজ। তখন দীপ বলে, মা তুমি বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? তখন উর্মি রেগে গিয়ে দীপকে বলে, তুই এখান থেকে যা, তুই বাবার হয়ে আর সাফাই গাইতে আসিস না। অবশ্য কাকে আর বলছি, তুইও তো সেই সেনগুপ্ত বাড়িরই রক্ত, তুইও তো ওরকমই হবি। তখন জয় বলে, উর্মি প্লিজ তুমি দীপের সামনে এরকম ভাবে কথা বলো না, দীপকে তুমি কিচ্ছু বলো না। আচ্ছা উর্মি, তুমি কি দীপকে নিয়ে বেরিয়ে আসতে পারবে? আমার ওখানে ফেরার মতন আর মুখ নেই। আমরা সেরকম হলে দেশের বাইরে চলে যাব, সেখানে গিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করব। তুমি দীপকে নিয়ে প্লিজ বেরিয়ে আসবে। তখন উর্মি রেগে গিয়ে বলে, তুমি কি আমাকে তোমার মতন ক্রিমিনাল ভাবো নাকি? আমি আমার দিদিকে ফাঁসিয়ে কোথাও যেতে পারবো না। তখন জয় বলে, বৌদিদিকে নিয়ে তুমি এত চিন্তা করো না, দাদাই তো আছে, দাদাই ঠিক বৌদিদিকে ছাড়িয়ে আনবে। তখন উর্মি বলে, হ্যাঁ তোমার দাদাই তো তোমার জন্য এখন সবকিছু করবে, তোমার পাপ ঢাকার জন্য। তোমার মধ্যে যদি একটুও প্রায়শ্চিত্ত করার ইচ্ছা থাকে তাহলে তুমি পুলিশের কাছে ধরা দেবে, তোমার সব দোষ তুমি স্বীকার করবে, না হলে আমি তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না আর আমি ডিভোর্স ফাইল করব। তখন জয় বলে, আমি যদি পুলিশের কাছে সারেন্ডার করি তাহলে আমার বহু বছরের জন্য জেল হয়ে যাবে। তখন উর্মি বলে, হ্যাঁ তাও মানবো, তোমার মধ্যে একটুও সৎসাহস আছে, তোমার জন্য আমি অপেক্ষা করব। তখন জয় বলে, উর্মি তুমি একবার আমার সাথে দেখা করতে পারবে? তোমার সাথে আমি সামনাসামনি কথা বলতে চাই। তখন উর্মি বলে, এবার তোমার সাথে আমার থানায় দেখা হবে। এই বলে উর্মি ফোন কেটে দেয়। তখনই উর্মিকে সাক্ষ্যদীপের মা ফোন করে আর উর্মি ফোনটা না দেখেই বলে, তুমি আবার কেন ফোন করেছো আমাকে? তখন সাক্ষ্যদীপের মা বলে, উর্মি তুমি ঠিক আছো তো? তখন উর্মি বলে, ও আপনি ফোন করেছেন, আমি ফোনটা না দেখেই আপনার সাথে কথা বলছিলাম। তখন সাক্ষ্যদীপের মা বলে, তুমি সকলকে নিয়ে কালকে একবার আসতে পারবে বিগ বং অ্যাপিটাইটে? অন্যদিকে সূর্য জয় আর দীপার কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, আমরা সবাই কত কাছে আছি কিন্তু আমরা সবাই এক হতে পারছি না। ওইদিকে জয়টা কেমন আছে তারও তো একবার খোঁজ নেওয়া হলো না, একবার কি ফোন করব? তারপর সূর্য দীপাকে ফোন করে আর বলে, সরি দীপা এত রাতে তোমাকে ফোন করার জন্য। তখন দীপা বলে, আমাকে ফোন করার জন্য আপনাকে সরি বলতে হবে? তখন সূর্য বলে, আসলে জয় কেমন আছে সেটা জানার ছিল। তখন দীপা বলে, হ্যাঁ জয় এখন ঠিক আছে। আর কিছু বলবেন আপনি? না আমি ফোনটা রাখবো। তখন সূর্য বলে, একবার দেখা করবে দীপা, তুমি আমার সাথে আলাদা করে কথা বলবে, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। তখনই সেখানে চারু আসে আর বলে, এসিস তুমি ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছো? তখন সূর্য বলে, তুমি আবার এখানে আসতে গেলে কেন? তোমার তো শরীরটা খারাপ, তুমি যাও গিয়ে রেস্ট নাও। আসলে একটা ইম্পর্টেন্ট কল এসেছিল তো তাই জন্য কথা বলছিলাম। তারপর সূর্য দীপাকে বলে, ঠিক আছে আমি এখন রাখছি, পরে কথা বলবো। এই বলে সূর্য চারুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা কাঁদতে থাকে আর কাকিয়ার কথাগুলো চিন্তা করতে থাকে আর মনে মনে বলে, আমি ওনাকে কি করে ডিভোর্স দেব? আর আমি যদি ওনাকে ডিভোর্স না দিই তাহলে তো উনি চারুকে বিয়েও করতে পারবেন না, আমি এখন কি করব? এই বলে দীপা কাঁদতে থাকে। অন্যদিকে দীপা সকালবেলা রেস্টুরেন্টে গিয়ে বলে, এত অন্ধকার কেন? কেউ লাইট জ্বালায়নি নাকি? আর চেয়ার টেবিলগুলো কোথায় গেল? চেয়ার টেবিলগুলো এইভাবে সাইড করে রাখা আছে কেন? আর বাকি সবাই বা কোথায় গেল? তখনই সবাই লাইট জ্বালায় আর দেখে সেখানে দীপার নাচের স্কুলে সমস্ত বাচ্চা আর টিচাররা, জয়, সাক্ষ্যদীপের মা সবাই সেখানে আছে। আর রেস্টুরেন্টটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। তখন জয়ের টিচার আর বাকি সকল বাচ্চারা বলে, আমরা সবাই আপনাকে বিশ্বাস করি আর আমরা সবাই জানি আপনি কত ভালো মানুষ, আর আপনাকে এই বিশ্বাসটা দেওয়ার জন্যই এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। তখন দীপা বলে, থ্যাংক ইউ। এই বলে দীপা সমস্ত বাচ্চাগুলোকে আদর করতে থাকে। তখনই সেখানে উর্মি, দীপ আর বাকি সকলে আসে আর বলে, তোকে ভালোবাসার মানুষের অভাব নেই রে দিদি।